এই নকশাগুলো একটা গরিব, মধ্যবিত্ত অথবা ধনী ব্যক্তির জীবনে অর্থের প্রবাহ দেখাচ্ছে। এই ক্যাশ ফ্লো এই গল্পটা বলছে কিভাবে একজন ব্যক্তি অর্থ ব্যবহার করেন এবং হাতে অর্থ এলে তিনি কি করেন। আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তিদের গল্প দিয়ে শুরু করার কারণ আমি দেখাতে চেয়েছিলাম যে এতগুলো লোকের চিন্তাধারায় কোথায় ত্রুটি ছিল। ত্রুটিটা হচ্ছে অর্থই। সব সমস্যার সমাধান করবে, এই জন্যই লোকে আমায় জিজ্ঞাসা করে কি করে চটপট ধনী হওয়া যায়, অথবা কোথায় তারা শুরু করবে। আমি মাথা নিচু করে থাকি। আমি প্রায়ই শুনি আমার দেনা হয়ে গেছে, তাই আমার আরো রোজগার করার প্রয়োজন। और প্যান্টটা দেখলাম না, পেশাব করছে নাকি এখন। হ্যাঁ লাগে, কিন্তু প্রায় আরো টাকা পয়সার সমস্যার সমাধান করে না। বস্তুত এটা হয়তো সমস্যাটা আরো বাড়িয়ে দেয়। অর্থ আমাদের দুঃখজনক ত্রুটিগুলো স্পষ্ট করে দেয়। অর্থ অনেক ক্ষেত্রেই আমরা যা জানি সেটাকে সুস্পষ্ট করে তোলে। তাই যখন কোনো ব্যক্তির কাছে ঝড়ের মতো প্রচুর অর্থ এসে যায়, পৈতৃক সম্পত্তি, মাইনে বাড়া অথবা লটারি জেতা, সেটা বেশি দিন স্থায়ী হয় না। তখন সে দ্রুত আগের আর্থিক অবস্থায় ফিরে যায়। কখনো কখনো আর্থিক বিশৃঙ্খলা আগের চেয়েও বেড়ে যায়। আপনার মস্তিষ্ক যে ক্যাশ ফ্লোর নকশা বিদ্যমান অর্থ সেটাই প্রকাশ করে। আপনার যদি সমস্তটাই খরচ করার প্রবণতা থাকে, তাহলে অর্থ বাড়লে আপনার শুধু খরচই বাড়বে। সেই জন্য বলা হয় মূর্খ আর তার অর্থ মানে এটা একটা বিশাল বড় পার্টি। আমি অনেকবার বলেছি, আমরা পুঁথিগত দক্ষতা আর পেশাদারি দক্ষতা শেখার জন্য স্কুলে যাই। দুটোই খুব গুরুত্বপূর্ণ। আমাদের পেশাদারি দক্ষতা দিয়েই আমরা রোজগার করতে শিখি। 1960 সালে যখন আমি হাই স্কুলে ছিলাম, কেউ স্কুলে পড়াশোনায় ভালো হলে লোক ধরেই নিত যে সে মেধাবী ছাত্রী ডাক্তার হবে। একজন ব্যক্তি উচ্চশিক্ষিত হতে পারে, পেশায় সফল হতে পারে, অথচ আর্থিক বিষয়ে সে হয়তো নিরক্ষর। এইসব লোকেরা প্রায় তাদের প্রয়োজনের চেয়েও বেশি খাটে, কারণ তারা শুধুই শিখেছে যে পরিশ্রম করে কাজ করতে হয়। অর্থ লাভের দুঃখ স্বপ্ন ভয়ে ভয়ে দুঃস্বপ্ন হয়ে ওঠে তারই গল্প। পরিশ্রমী মানুষের জীবনযাত্রার একটা নির্দিষ্ট ছক থাকে। সদ্য বিবাহিত, সুখী, উচ্চশিক্ষিত, অল্প বয়সী দম্পতি বসবাসের জন্য দুজনের মধ্যে একজনের ভাড়া করে ছোট ঘরে থাকতে যায়। তৎক্ষণাৎ তারা বুঝতে পারে যে তারা সঞ্চয় করতে পারছে, কারণ তারা দুজনে একসঙ্গে থাকছে। সমস্যাটা হচ্ছে ঘরটা ছোট, তারা সন্তান চায়, তাই তারা তাদের স্বপ্নের বাড়িটা কেনার জন্য অর্থ সঞ্চয়ের সিদ্ধান্ত নেয়। তাদের এখন রোজগার দ্বিগুণ, দুজনে নিজের নিজের কর্মজীবনে মনোনিবেশ করে। তাদের রোজগার বাড়তে শুরু করে। তাদের আয় বৃদ্ধিটা ঠিক কীভাবে হয় সেটা নিচের ছবিটায় খানিকটা স্পষ্ট হয়। সেই সঙ্গে তাদের খরচটা কীভাবে বাড়ে, কীভাবে দেখুন এখানে। বেশিরভাগ লোকদের সর্বপ্রধান খরচ হলো কর পরিশোধ করা। অনেকে মনে করেন ইনকাম ট্যাক্সই বুঝি সবচেয়ে খরচ সাপেক্ষ, কিন্তু বেশিরভাগ আমেরিকানদের জন্য
সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তার ট্যাক্স সবচেয়ে বেশি হয়। একজন কর্মীর মনে হতে পারে যে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সের সঙ্গে মেডিকেয়ার বা চিকিৎসা ও পরিচর্যা ট্যাক্স যোগ করলে মোটামুটি 7.5% দাঁড়ায়, কিন্তু বাস্তবে এটা দাঁড়ায় 15%। কারণ মালিককেও সোশ্যাল সিকিউরিটির সমতল কর দিতে হয়। সংক্ষেপে, এই টাকাটা মালিক আপনাকে দিতে পারেন না, তার উপর আপনার মাইনে থেকে যে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স কেটে নেওয়া হয়েছে তাতেও ইনকাম ট্যাক্স দিতে হয়। এইভাবে আয়ের সেই অংশটা কখনোই আপনার হাতে পৌঁছায় না, কারণ এটা সোজাসুজি সোশ্যাল সিকিউরিটিতে চলে যায়। তারপর তাদের দায় বাড়তে নিচের ডায়াগ্রাম অনুযায়ী। এটা সবচেয়ে ভালো বোঝানো যায় আবার সেই অল্প বয়সী দম্পতির জীবনে ফিরে গিয়ে। তাদের আয় বেড়ে যায়, তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা একটা স্বপ্নের বাড়ি কিনবে। নিজেদের বাড়িতে এবার তাদের একটা নতুন সম্পত্তি ট্যাক্স দিতে শুরু করতে হয়। তারপর তারা একটা নতুন গাড়ি কেনে, বাড়ির সঙ্গে মানানসই নতুন আসবাব আর নতুন জিনিসপত্র কেনে। কিন্তু একদিন হঠাৎ করে তাদের স্বপ্নভঙ্গ হয়। তারা দেখে তারা মর্টগেজের দেনায় আর ক্রেডিট কার্ডের দেনায় জর্জরিত। তাদেরকে দায়ের আতঙ্ক গ্রাস করে। এবার তারা ইঁদুর দৌড়ে বন্দী হয়ে পড়েছে। একটি সন্তান জন্ম নেয়, তারা আরও পরিশ্রম করে, এই প্রক্রিয়া পুনরাবৃত্তি হয়। আরও অর্থ, আরও বেশি ট্যাক্স, যাকে ব্র্যাকেট রিগ্রিপ বলে ডাকে। একটা ক্রেডিট কার্ড এসে পৌঁছায়। তারা সেটা ব্যবহার করে। কার্ড ঋণের সীমা স্পর্শ করছে। একটি বন্ধকি কোম্পানি ফোনে জানায় তাদের সবচেয়ে বড় সম্পত্তি, তাদের বাড়ির মূল্য বেড়েছে। কোম্পানি থেকে তাদের বিল কনসলিডেশন লোনের প্রস্তাব আসে, কারণ তাদের রেকর্ড যে খুব ভালো। কোম্পানি তাদের আরও বলে, গ্রাহকের চড়া সুদের ঋণ ক্রেডিট কার্ড দিয়ে চুকিয়ে দেওয়াই ভালো। আর তাছাড়া তাদের বাড়ির সুদে একটি বড় ছাড় আছে। তাই এরকমই করে এবং চড়া সুদযুক্ত ক্রেডিট কার্ডের পাওনা চুকিয়ে দেয়। তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাদের গ্রাহক ঋণ এখন হোম মর্টগেজে বদলে গেছে। তাদের এখন কম ঋণ পরিশোধ করতে হচ্ছে, কারণ তাদের দেনা 30 বছরের কিস্তিতে বাড়ানো হয়েছে। তাদের পড়োশি তাদের কেনাকাটা করার আমন্ত্রণ জানায়। তখন মেমোরিয়াল ডে এর সেল চলছে। অর্থ সঞ্চয় এই এক সুযোগ। তারা নিজেদের বোঝায়, আমরা কিছু কিনবো না, শুধু যাবো আর দেখবো। কিন্তু যদি হঠাৎ কিছু চোখে পড়ে, তাই ধার চুকিয়ে দেওয়া পরিষ্কার ক্রেডিট কার্ড দিয়ে ব্যাগে ঢুকিয়ে নেয়। আমার এই ধরনের তরুণ দম্পতির সঙ্গে প্রায় দেখা হয়। তাদের নাম পাল্টে যায়, কিন্তু তাদের আর্থিক উভয় সংকট একই থাকে। তারা আমার বক্তব্য শুনতে কোনো একটা বক্তৃতায় আসে। তারা আমায় জিজ্ঞাসা করে, আপনি কি আমাদের আরও পারেন? আমাদের খরচ করার অভ্যাস আরও রোজগার সন্ধানের প্রধান কারণ। তারা এক কথাও জানে না যে তাদের যে অর্থ আছে তা তারা যেভাবে খরচ করছে সেটাই আসল সমস্যা। সেটাই অর্থনীতি সংগ্রামের মূল কারণ। আর্থিক নিরক্ষরতা ও সম্পত্তি এবং দায়বদ্ধতার প্রভেদ না বোঝা এর কারণ। প্রায় আরও বেশি অর্থ লাভ আর্থিক সংকট দূর করতে পারে না, তার জন্য চাই বুদ্ধি। যারা দেনায় ডুবে আছে তাদের সবার উদ্দেশ্যে
আমার বন্ধু প্রায় একটি কথা বলেন, যদি দেখো একটি গর্ত খুঁড়ে তুমি নিজেকেই তাতে ফেলে দিয়েছো, তাহলে গর্তটাও খোঁড়া বন্ধ করো। ছেলেবেলায় আমার বাবা প্রায় আমাদের বলতেন, জাপানের 3টি ক্ষমতা সম্পর্কে সচেতন ছিল: তলোয়ার, গয়না আর আয়না। তলোয়ার অস্ত্রশস্ত্রের ক্ষমতার প্রতীক। আমেরিকা শত সহস্র ডলার অস্ত্রশস্ত্র খরচ করেছে, তাই তার সামরিক শক্তি সমগ্র পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। গয়না অর্থের ক্ষমতার প্রতীক। এই প্রচলিত কথায় কিছু সত্যতা আছে, শ্রেষ্ঠ নিয়মটা জেনে রাখো। যার কাছে সোনা আছে সে নিয়ম কানুন তৈরি করে। আয়না আত্মজ্ঞানের ক্ষমতার প্রতীক। 3টি জিনিসের মধ্যে জাপানিদের মধ্যে আত্মজ্ঞানের সবচেয়ে মূল্যবান। গরিব আর মধ্যবিত্ত শ্রেণী অর্থের ক্ষমতাকে তাদের উপর কর্তৃত্ব করার অধিকার দেয়। তারা সকালে উঠেই অর্থ রোজগারের জন্য আরও পরিশ্রম করবে বলে কাজে দৌড়ায়। তারা নিজেদের একবার প্রশ্ন করে না এসবের কোনো অর্থ আছে কিনা। এরা অর্থের বিষয়ে সম্পূর্ণ বুঝতে পারে না। এই অর্থের ভয়াবহ ক্ষমতাকে তাদের উপর নেতৃত্ব করতে দেয়। এইভাবে অর্থের ক্ষমতা তাদের বিরুদ্ধে ব্যবহৃত হয়। কিন্তু তারা যদি আয়নার ক্ষমতাকে তাহলে হয়তো নিজেদের জিজ্ঞাসা করতো, এর কি কোনো অর্থ আছে? বেশিরভাগ লোক প্রায় নিজেদের অন্তরের জ্ঞানকে, ভেতরকার প্রতিভাকে বিশ্বাস না করে জনতার সঙ্গে চলতে ভালোবাসে। তারা কাজ করে কারণ সবাই তাই করে। তারা প্রশ্ন করার বদলে মেনে নেয়। প্রায় তারা বুদ্ধি না খাটিয়ে তাদের যা বলা হয়েছে তার পুনরাবৃত্তি করে। যেমন একাধিক বিনিয়োগ করুন, অথবা আপনার বাড়ি একটি সম্পত্তি। আপনার বাড়ি আপনার সবচেয়ে বড় বিনিয়োগ। আপনি বেশি ধার নিলে ট্যাক্সে একটা ছাড় পাবেন। একটা নিরাপদ চাকরি খুঁজুন, ভুল করবেন না, ঝুঁকে নেবেন না। বলা হয় যে বেশিরভাগ লোকের জন্য সবার সামনে দাঁড়িয়ে কথা বলা মৃত্যু ভয়ের চেয়েও বেশি ভয়াবহ। মনোবিজ্ঞানীদের মতে জনসমক্ষে বলার ভয় কারণ সমাজ থেকে বহিষ্কৃত হওয়ার ভয়। সমাজ থেকে বহিষ্কৃত হওয়ার ভয়, সমাজ থেকে আলাদা হওয়ার ভয়, সমালোচনার ভয়, হাস্যাস্পদ হওয়ার ভয় এবং নির্বাসিত হওয়ার ভয়। বাকিদের থেকে অন্যরকম হওয়ার ভয় মানুষের জন্য সমস্যার নতুন সমাধান খোঁজার পথে বাধা সৃষ্টি করে। সেই জন্য আমরা শিক্ষিত বাবা বলেছিলেন যে জাপানিরা আয়নার ক্ষমতাকে সবচেয়ে বেশি মূল্য দেয়, কারণ আমরা যখন মানুষ হিসেবে আয়নার ভিতরে দেখি তখন এই সত্যকে দেখতে পাই। বেশিরভাগ লোক যে সাবধানে চলো কথাটা বলে তার প্রধান কারণ হচ্ছে ভয়। এটা খেলাধুলা, সম্পর্ক, কর্মজীবন ও অর্থ। সে একই ভয়, সমাজ থেকে বহিষ্কৃত হওয়ার ভয়ে মানুষ সব মেনে নেয়। সর্বসাধারণের মতামত অথবা জনপ্রিয় ধারার বিরুদ্ধে প্রশ্ন করে না। আপনার বাড়ি একটা সম্পত্তি, এটা পদোন্নতি। একদিন আমি ভাইস প্রেসিডেন্ট হব। অর্থ সঞ্চয় করুন, মাইনে বাড়লে আমি একটা বাড়ি কিনব। মিউচুয়াল ফান্ডে টাকা রাখবো, নিরাপদ। টেক অর মি এলমো। ডল এখন স্টকে নেই, কিন্তু আমার কাছে একটা রয়ে গেছে, যার জন্য এখনো কোনো ক্রেতা আসেনি। ভিড়ের সাথে তাল মিলিয়ে চলা, তাদের সঙ্গে সঙ্গতি রাখার চেষ্টার ফলে নানা আর্থিক সমস্যা হয়েছে। মাঝে মাঝে আমাদের সবারই আয়নাতে নিজের প্রতিফলন দেখা উচিত এবং বাইরের ভয়ের কাছে আত্মসমর্পণ না করে আমাদের অন্তরের জ্ঞান যা বলছে তার প্রতি সততা দেখানো প্রয়োজন।
মাইক আর আমার বয়স যখন 16 বছর, তখন আমাদের স্কুলে একটা সমস্যা দেখা দিল। আমরা মন্দ ছিলাম না, তবে অন্যদের থেকে আলাদা হতে শুরু করেছিলাম। স্কুলের পরে সপ্তাহান্তে আমরা মাইকের বাবার জন্য কাজ করতাম। মাইক আর আমি কাজের পর প্রায় তার বাবার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কাটাতাম, যেখানে তিনি ব্যাংকার, ইনভেস্টর, ম্যানেজার আর কর্মীদের সঙ্গে মিটিং করতেন। আমরা ওই একই টেবিলে চুপচাপ বসে দেখতাম। এই একজন মানুষ যিনি 13 বছর বয়সে স্কুল ছেড়ে আজ এই শিক্ষিত মানুষগুলোকে পরিচালনা করছেন, শেখাচ্ছেন, অর্ডার দিচ্ছেন এবং প্রশ্ন করছেন। তারা সবসময় তার আজ্ঞাধীন থাকছে এবং তার অনুমোদন না পেলে মাথা নিচু করে পড়ে যাচ্ছেন। এই একজন মানুষ যিনি ভিড়ের সঙ্গে তাল মিলিয়ে চলেননি, তিনি স্বতন্ত্রভাবে চিন্তা ভাবনা করেছেন। আমাদের এভাবে কাজ করতে হচ্ছে কারণ এভাবেই সবাই করেছে। এসব কথা তিনি ভোর পর্যন্ত করতেন। তিনি পারি না এ কথাটাও ঘৃণা করতেন। আপনি যদি ওকে দিয়ে কিছু করতে চান তাহলে শুধু বলুন। আমার মনে হয় না আপনি এটা করতে পারবেন। মাইক, আচ্ছা। আর আমি স্কুল আর কলেজে যা শিখেছিলাম তার থেকে অনেক বেশি ওর মিটিং বসে শিখেছি। মাইকের বাবার স্কুলের শিক্ষা ছিল না, কিন্তু তিনি আর্থিক বিষয়ে সুশিক্ষিত ছিলেন আর তাই সফল হয়েছিলেন। তিনি আমাদের বারবার বলতেন, একজন বুদ্ধিমান লোক নিজেদের চেয়ে বুদ্ধিমান মানুষকে চাকরিতে নিযুক্ত করে। তাই মাইক আর আমি ঘন্টার পর ঘন্টা বুদ্ধিমান লোকেদের কথা শোনা আর তার সঙ্গে শেখার সুযোগ পেতাম। কিন্তু এই কারণে মাইক আর আমি আমাদের শিক্ষকদের দেখানো বদ্ধমূল ধারণা মেনে নিতে পারতাম না। আর তাদের সমস্যা হতো যখনই আমাদের শিক্ষক বলতেন, তোমরা যদি ভালো নম্বর পাও তোমরা বাস্তব জগতে সফল হবে না। মাইক আর আমি সংশয় নিয়ে তাকাতাম যখন আমাদের বাঁধা ধরা কার্যপ্রণালী মেনে নিতে বলা হতো আর নিয়মের বাইরে যেতে বারণ করা হতো। আমরা বুঝতে পারতাম স্কুলের শিক্ষা ব্যবস্থা আসলে শ্রেষ্ঠধর্মী কাজকে নিরুৎসাহিত করে। আমরা ধনী বাবার কথাগুলি বুঝতে শুরু করেছিলাম। তিনি বলেছিলেন, স্কুলের পাঠ্যক্রম রচনা করা হয় ভালো কর্মী তৈরির জন্য, ভালো মালিক নয়। কখনো কখনো মাইক আর আমি আমাদের শিক্ষকদের জিজ্ঞাসা করতাম, পাঠ্য বিষয় কী করে বাস্তব জীবনে প্রয়োগ করা যায়, অথবা আমরা কেন অর্থ সম্বন্ধে বা অর্থের কাজ করার পদ্ধতি সম্বন্ধে পড়ি না। প্রায় পরের প্রশ্নটার উত্তর পেতাম, কারণ অর্থ গুরুত্বপূর্ণ নয়। আমরা যদি পড়াশোনায় ভালো করতে পারি, অর্থ লাভ সুনিশ্চিত। আমরা আর্থিক ক্ষমতা সম্পর্কে যত বেশি জানতে পারছিলাম, ততই আমরা আমার শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে সরে যাচ্ছিলাম। আমার উচ্চশিক্ষিত বাবা কখনো আমাকে ভালো নম্বরের জন্য চাপ দেননি। আমি ভাবতাম, কেন দেননি। তবে অর্থ নিয়ে আমাদের মতভেদ সুস্পষ্ট হয়ে উঠেছিল। আমার যখন 16 বছর বয়স, আমার বাবা মার চেয়ে আমার অর্থের বিষয়ে বেশি ভালো ভিত্তি গড়ে উঠেছিল।